প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ একটা পর্ব নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের গাণিতিক কিছু সমস্যাবলী। অর্থাৎ এই অধ্যায় থেকে, এই ষষ্ঠ অধ্যায় থেকে যে সকল গাণিতিক সমস্যাগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে সেই সম্পর্কিত বিস্তারিত কিছু সমস্যা নিয়ে চলে আসলাম। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের পর্বটা। তো এই পর্বে আমাদের পর্ব 7-এর প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বেতন বকেয়া বা অপ্রদত্ত রয়েছে 20,000 টাকা, উক্ত লেনদেনটির জাবেদা দেখাও। এখানে বলা হয়েছে একটা লেনদেন এবং সেই লেনদেনটার জাবেদা দেখাও। তাহলে দেখো, এই অধ্যায় থেকে কিন্তু এই রিলেটেড কিছু জাবেদা তোমার লিখতে হতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। যখনই কোনো জাবেদা দেখাতে বলবে ঠিক তখনই তুমি যেটা করবে সেটা হচ্ছে এরকম সুন্দর একটা ছক করে ফেলতে হবে। জাবেদা বলা মাত্রই জাবেদার যে ছক সেটা তোমার অবশ্যই আঁকতে হবে এবং সেই ছকের মধ্যেই তোমাকে জাবেদাটা লিখতে হবে। তুমি যদি নর্মালি জাবেদাটা লিখে দাও তাহলে কিন্তু অবশ্যই অর্ধেক মার্ক পাবে, পুরো মার্ক পাবে না। এবং এই জাবেদার ছকটা লেখার জন্য তোমাকে পুরো মার্কটা দেওয়া হবে। ঠিক আছে, যেহেতু এখানে 2 মার্ক থাকছে, অবশ্যই একটা মার্ক হচ্ছে জাবেদাটা প্রপারলি লিখতে পারার জন্য এবং আরেক মার্ক হচ্ছে তোমার ছকটা আঁকার জন্য। আবারও বলছি, যেখানেই তোমাকে জাবেদা লিখতে বলবে অবশ্যই তুমি জাবেদার ছক করে তারপর সেখানে জাবেদাটা লিখবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে দেখো, আমাদের জাবেদাটা করতে বলা হয়েছে বেতন বকেয়া রয়েছে, অথবা এই বকেয়া কথাটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে অপ্রদত্ত রয়েছে। অপ্রদত্ত মানে যেটা এখনো দেওয়া হয়নি, প্রদত্ত হয়নি, সেই বকেয়াটাকে আমাদের জাবেদা আকারে লিখতে হবে। তাহলে আমরা যখন বেতন বকেয়া থাকে, নর্মালি বেতন বকেয়ার জন্য যে জাবেদাটা দিই সেটা হচ্ছে বেতন হিসাব ডেবিট এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এটা মূলত এক ধরনের সমন্বয় জাবেদা আমরা বলতে পারি। তার কারণটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো, বেতন ডেবিট এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট। প্রথমে আসো, বেতন ডেবিট কেন হলো? কারণ বেতন বকেয়া রয়েছে, তোমাকে তো অবশ্যই এই বেতনটা একসময় না একসময় পরিশোধ করতে হবেই। বেতন নামের যে ব্যয় সেটা অবশ্যই হয়েছে, কিন্তু আমরা সেই টাকাটা এখনো পরিশোধ করিনি। যেহেতু টাকা পরিশোধ করিনি, নগদের কোনো হেরফের হয়নি বা নগদান হিসাব এখানে আসবে না। তাহলে যেহেতু বেতন নামের ব্যয়টা হয়েছে, এই জন্য বেতন হিসাব ডেবিট লেখা হয়েছে। এবং পরবর্তীতে চিন্তা করো, বেতনটা তুমি এখনো টাকা পরিশোধ করনি, তোমাকে ভবিষ্যতে সেটা পরিশোধ করতে হবে। তার মানে এই যে বকেয়া বেতন, এটা একটা দায়। তুমি যাকে বেতন দিবে তার কাছে দায়বদ্ধ আছো, এখনো পরিশোধ করনি, দায়বদ্ধ আছো। এজন্য বকেয়া বেতন নামে যে দায়, সেই দায়টা এখন তৈরি হলো। এই যে বকেয়া বেতন, আমরা জানি সমন্বয় জাবেদাগুলোর মাধ্যমে সাধারণত আমরা বকেয়া, অগ্রিম, তারপরে কোনো অগ্রিম বা বকেয়া যেটাই বলি না কেন, আয় এবং ব্যয়ের অগ্রিম এবং বকেয়াগুলো সাধারণত আমরা সমন্বয় জাবেদার মধ্যে উল্লেখ করি। এই যে বকেয়া বেতন, এটাও কিন্তু দেখো বকেয়া একটা দায়, বকেয়া একটা ব্যয়। এই জন্য আমরা এই বকেয়া বেতন হিসাবটাকে এই হিসাবের মধ্যে বা সমন্বয় জাবেদার মধ্যে ফেলছি। এখানে কিন্তু কোনো নগদান হিসাবের কোনো বিষয় নেই, কোনো সম্পদও এখানে নেই, শুধুমাত্র একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং একটা দায় বৃদ্ধি পেয়েছে। নর্মালি ব্যয় বৃদ্ধি পেল এবং দায়ের পরিমাণটা বৃদ্ধি পেল। এটাই হচ্ছে বকেয়া বেতনের জাবেদা। এখন দেখো, আমরা এখানে খুব সুন্দরভাবে সেটা দেখিয়েছি, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ঠিক আছে, দেখালাম এখানে ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা। ঠিক যেভাবে আমরা জাবেদার ছকটা শিখেছি সেভাবেই জাবেদার ছক করে এই পুরো জাবেদাটাকে তোমার দেখাতে হবে এবং অবশ্যই লাস্টে যে এই মোট লিখে তারপর 2টা দাগ দিয়ে ক্লোজ করতে হবে, যেটা নিয়ম আমরা সেভাবেই করব। তাহলে
এই ছিল আমাদের প্রথম প্রশ্নটা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 37 নং প্রশ্নে বলা হচ্ছে মুক্তা স্টোর একটি পাইকারি প্রতিষ্ঠান 2023 সালের ফেব্রুয়ারি 2 তারিখে রিপা অ্যান্ড কোং এর নিকট প্রতি বস্তা 500 টাকা দরে 200 বস্তা মিনিকেট চাল বিক্রয় করে। একটু খেয়াল করো, প্রত্যেকটা বস্তার দাম 500 টাকা এবং টোটাল 200 বস্তা মিনিকেট চাল বিক্রয় করে। কারবারি বাট্টা 5%, চালান নং 102। মুক্তা স্টোরের মোট বিক্রয়ের পরিমাণ কত? তার মানে যতটুকু বিক্রয় করেছে সেই অ্যামাউন্টটা ঠিক কত সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমি আগেই বলেছি যে যেখানে আমাদের কারবারি বাট্টা থাকবে অবশ্যই সেই কারবারি বাট্টাটা আমাদের মাইনাস করতে হবে। তাহলে একটু দেখি আমরা এটা কিভাবে বের করতে পারি। এখানে বলা হয়েছে প্রত্যেক বস্তার দাম 500 টাকা করে এবং টোটাল বস্তা সে কিনেছে 200 পিস বস্তা। ঠিক আছে, তাহলে 200 বস্তা, প্রত্যেকটার দাম 500 টাকা করে, টোটাল 200 বস্তা ক্রয় করা হয়েছে এবং তারপরে কারবারি বাট্টা হচ্ছে 5%। তাহলে দেখো একটু উত্তরটা আমরা দেখি। আচ্ছা দেখো, এখানে খুব সুন্দর করে একটা ছকের মধ্যে উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চেষ্টা করবে একটা ছকের মধ্যেই এঁকে তারপরে বিষয়টাকে উল্লেখ করার। তাহলে দেখো, প্রথমে তারিখ দেওয়া আছে, তারিখটা লিখেছি, যত ইনফরমেশন আছে চেষ্টা করব সবগুলো ইনফরমেশনই এখানে আনতে উইদাউট চালান নং। এখানে চালান নং আসলে কোনো কাজে আসবে না, কিন্তু যখন তোমাকে ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা করতে বলবে অবশ্যই সেখানে চালান নংটা উল্লেখ করতে হবে। তো এখানে যেহেতু আমাদের ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা বের করতে বলা হয়নি, শুধুমাত্র কতটুকু পরিমাণে বিক্রয় হয়েছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, এখানে বলা হয়েছিল যে 500 টাকা দরে, মানে 500 টাকা প্রত্যেকটা বস্তার দাম এবং টোটাল 200টা আমরা বস্তা কিনেছি। তাহলে দুইটা যদি আমরা গুণ করি, দেখো টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে, 1 লক্ষ টাকা। এখন যার কাছ থেকে ক্রয় করেছে সে কিন্তু পুরো 1 লাখ টাকাই রাখিনি, সে কিছুটা ডিসকাউন্ট দিয়েছে, সে কিছুটা ছাড় দিয়ে তারপর বলছে আচ্ছা ঠিক আছে আপনি এতটুকু টাকা কম দেন। তাহলে কতটুকু টাকা কম দেওয়া হলো? দেখো এখানে আমাদের বাট্টাটা আসবে হচ্ছে এই মূল্যটার উপরে, যতটুকু টাকার বিক্রয় করা হয়েছে সেই মূল্যের ওপরে সাধারণত পার্সেন্টেজ করে আমরা বাট্টার পরিমাণটা বের করি। তাহলে দেখো এখানে ছিল 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার উপরে যদি আমরা 5% করি, এই যে 5000 টাকা হচ্ছে আমার কারবারি বাট্টার পরিমাণ। তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে টোটাল অ্যাকচুয়াল মূল্যটা এসেছিল এবং সেখান থেকে আমরা কারবারি বাট্টাটা বাদ দেওয়ার পরে এই হচ্ছে আমার মোট বিক্রয়। তাহলে মোট বিক্রয় দাঁড়াচ্ছে 95,000 টাকা। অর্থাৎ যে বিক্রেতা সে মনে করলো যেহেতু 1 লক্ষ টাকার জিনিস কিনে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে আমরা কিছু টাকা ডিসকাউন্ট দিই, ওই কিছু টাকার ডিসকাউন্টটাই হচ্ছে 5,000 টাকা, সে 5,000 টাকা কমিয়ে 95,000 টাকা সেই মূল্যটা রেখেছে। এটাই হচ্ছে আমার কারবারি বাট্টার কাজ, এই ডিসকাউন্টটা দেওয়া এবং কিছু টাকা কমিয়ে তারপরে বিক্রয় মূল্যটা ধরা। আশা করছি বুঝতে পেরেছো। যেখানে কারবারি বাট্টা থাকবে অবশ্যই সেই কারবারি বাট্টাটা মাইনাস করে তারপর মূল্যটাকে দেখাতে হবে। এরপর চলে যাচ্ছি 38 নং প্রশ্নে। এখানে বলা হয়েছে রুমা এন্টারপ্রাইজ একটি কারবারি প্রতিষ্ঠান 2025 সালের জুলাই মাসের 10 তারিখে মণিহারি দ্রব্য ক্রয় করেন 5,500 টাকার। মণিহারি দ্রব্য ক্রয় করেন 5,500 টাকার। উক্ত লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। আমরা জানি ভাউচারটা সাধারণত আমরা যখন কোনো একটা আয় অথবা কোনো একটা ব্যয় করি সেক্ষেত্রে আমাদের এই ভাউচারটা প্রস্তুত করতে হয়। তাহলে এখানে যে ব্যয়টা হয়েছে সেটা হচ্ছে মণিহারি দ্রব্য। মণিহারি দ্রব্য অবশ্যই একটা ব্যয় এবং ব্যয়ের জন্য সাধারণত আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করি। ব্যয়ের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত করি। মণিহারি ক্রয় এটা অবশ্যই একটা ব্যয়, এই ব্যয়ের জন্য আমরা প্রস্তুত করব ডেবিট ভাউচার। তাহলে একটু আমরা দেখে নিই ডেবিট ভাউচারটা ঠিক কেমন হবে এবং কিভাবে আমাদের লিখতে হবে।
একটু দেখে নিই। দেখো এখানে প্রথমেই যে প্রতিষ্ঠানের মাধ্যমে তুমি ব্যয়টা করছো সেই প্রতিষ্ঠানের নামটা লিখবে, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের নাম লিখবে, তারপর ডেবিট ভাউচার এই কথাটা লিখতে হবে, কারণ তুমি কি প্রস্তুত করছো সেটাই যদি না লেখো তাহলে কিন্তু হবে না। তাহলে যেহেতু ডেবিট ভাউচার প্রস্তুত করছো, অবশ্যই ডেবিট ভাউচার কথাটা লিখতে হবে, এপাশে লিখতে হবে তারিখ। এখন এখানে গ্রহণকারীর নাম মানে এই ডেবিট ভাউচারটা যে গ্রহণ করবে, অর্থাৎ যে তোমার হয়ে সেই মণিহারিটা তোমাকে দিল, সেই ব্যক্তির নামটা এখানে লিখতে হবে বা প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। যেহেতু এই প্রশ্নের মধ্যে সেই নামটা উল্লেখ করা ছিল না, সেজন্য আমরা এখানে গ্যাপ রেখেছি, ডট ডট দিয়ে গ্যাপ রেখেছি। ঠিকানাও এখানে নেই, তাই ঠিকানাটাও গ্যাপ রেখেছি। এবার আসো এই পাশে ডেবিট ভাউচার নং। যদি প্রশ্নের মধ্যে ডেবিট ভাউচার নং লেখা থাকতো অবশ্যই আমরা সেটা লিখতাম, কিন্তু যেহেতু এখানে লেখা ছিল না, এটাও আমরা গ্যাপ রেখেছি। কিন্তু আমরা হিসাবের খাতের নামটা জানি, অর্থাৎ এখানে যে হিসাবটা হয়েছে বা যে ব্যয়ের খাতটা হয়েছে সেটা হচ্ছে মণিহারি, সেজন্য আমরা এখানে মণিহারি লিখলাম। এবার ক্রমিক নং, খরচের বিবরণ এবং টাকা। একটা জিনিস মনে রাখবে, যখন আমরা ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার প্রস্তুত করব সেখানে কখনোই কারবারি বার্তা থাকবে না। ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচারের সময় কখনো কোনো কারবারি বার্তা থাকবে না, শুধুমাত্র ওই অ্যামাউন্টটাই আমাদের লিখতে হবে, যতটুকু আমরা ব্যয় করেছি সেই অ্যামাউন্টটাই লিখতে হবে। এখানেও কিন্তু দেখো কোনো কারবারি বার্তা নেই, সো এখানে শুধুমাত্র আমরা অ্যামাউন্টটা লিখে ক্লোজ করে দিলাম। এই যে এখানে লাস্টে যে কথাটা লেখা হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে টাকাটা তুমি অঙ্কে লিখবে ঠিক সেই টাকাটাই তোমার এখানে কথায় লিখতে হবে। এখন কেউ যদি বানান ভুল করো তাহলে অবশ্যই আর কিছু বলার নেই, বানানটা যাতে ভুল না হয় সেটা একটু খেয়াল রাখবো। আমরা ছোটবেলা থেকে অনেক শিখেছি, 1 2 3 4 এরকম 1 থেকে 10 পর্যন্ত অনেক লিখেছি। তো এটা যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই এটা চেক করে তারপর লিখবে, ঠিক আছে? এখানে কিন্তু বানানটা ভুল করা চলবে না। এবং লাস্টে অবশ্যই মাত্র কথাটা লিখতে হবে, তুমি যত টাকায় লেখো না কেন। 1 টাকা লিখলেও মাত্র লিখতে হবে, 1 লক্ষ টাকা লিখলেও এখানে মাত্র কথার কিন্তু উল্লেখ করতেই হবে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো আমরা অবশ্যই মনে রাখবো যখন ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট এগুলো যখন প্রস্তুত করব, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর জন্যই কিন্তু তোমার নাম্বার চলে যাওয়ার একটা চান্স আছে। সো এই ভুলগুলো তোমার করা যাবে না, একটু মাথায় রেখে বা একটু খেয়াল করে তারপর এগুলো লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা পুরো বিষয়টাকে বানান করে লিখলাম বা এখানে আমরা কথায় লিখলাম। লেখার পরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখানে টোটাল 4টা সিগনেচার থাকবে, 4 জনের সিগনেচার থাকবে। 4 জন কে কে? প্রথমে ক্যাশিয়ার, হিসাবরক্ষক, ব্যবস্থাপক, গ্রহীতা। ক্যাশিয়ার, হিসাবরক্ষক, ব্যবস্থাপক, গ্রহীতা, এই টোটাল 4টা স্বাক্ষর থাকবে। এবং এই যে 4টা স্বাক্ষর, এটা অবশ্যই সিরিয়ালটা মেনটেন করতে হবে, সিরিয়ালটা তোমার মনে রাখতে হবে। অনেক সময় এমসিকিউ প্রশ্ন এখান থেকে চলে আসে, বলে দেওয়া হয় যে ডেবিট ভাউচারে স্বাক্ষরের ক্রমানুসারে লেখো বা স্বাক্ষরের ক্রমটা ঠিক কি, লেখো সেটা। তাহলে এটা অবশ্যই মনে রাখবো, প্রথমে আছে ক্যাশিয়ার, হিসাবরক্ষক, ব্যবস্থাপক, গ্রহীতা। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই ছোট্ট বিষয়গুলোই তোমার কিন্তু পরীক্ষার হলে বেশি মাথা ঘামাতে হবে, বা এই জিনিসগুলোর জন্যই সাধারণত আমরা পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাই। সো বারবার এই বিষয়গুলো প্র্যাকটিস করব এবং বারবার এটাতে চোখ বুলাবো, তাহলে আশা করছি কারো কোনো ভুল হবে না। এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। এখন আমরা আলোচনা করব 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনুপার্জিত আয়ের 7,000 টাকা উপার্জিত হয়েছে, রেওয়া মিলে সেবা আয় 10,000 টাকা। উক্ত লেনদেনটির সমন্বয় দাখিলা কি হবে? এই যে সমন্বয় দাখিলা রিলেটেড যে জাবেদাগুলো, এই জাবেদাগুলোই কিন্তু তোমার পরীক্ষা অনেক অনেক বেশি আসবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কনফিউজড হলে কিন্তু আমরা এই জাবেদা দাখিলার মধ্যেই কনফিউজড হতে পারি। তাহলে আমরা একটু দেখি যে এখানে যে জাবেদাটা দেওয়া আছে এটা আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে বলা হয়েছে অনুপার্জিত আয়ের
7,000 টাকা উপার্জিত হয়েছে। প্রথমে আমরা একটু দেখব অনুপার্জিত আয়টা মানে কি। অনুপার্জিত আয় মানে হচ্ছে, সহজ কথায় যদি আমরা বলতে চাই, অনুপার্জিত এই কথাটা মানে হচ্ছে আমরা আয়ের পরিমাণটা অগ্রিম পরিশোধ করেছি, অর্থাৎ অগ্রিম আয় 7,000 টাকা, এখন সেটা আয় হয়ে গেছে। তার মানে তুমি কারো কাছ থেকে অ্যাডভান্স পেয়েছিলে, অগ্রিম আয় পেয়েছিলে, এখন সেটার কাজ তুমি করে দিয়েছো। অনেক সময় আছে না, বিক্রেতারা অ্যাডভান্স নিয়ে থাকে, তার পরবর্তীতে সেই কাজটা আমাদের করে দেয় বা আমাদেরকে সেই সার্ভিসটা দেয়, ঠিক সেই কথাটাই এখানে আসছে। অগ্রিম আয় হয়েছিল, এখন সেই অগ্রিম আয়টা আয়ে পরিণত হয়েছে। তার মানে তুমি যতটুকু টাকা অ্যাডভান্স নিয়েছিলে সেই টাকাটা এখন উসুল হয়ে গেছে, তুমি সেই বাবদ কাজ করে দিয়েছো, এটাই হচ্ছে অনুপার্জিত। তাহলে দেখো, অনুপার্জিত আয়ের 7,000 টাকা উপার্জিত, অনুপার্জিত আয়ের 7,000 টাকা উপার্জিত হয়েছে, কিন্তু রেওয়া মিলে সেবায় লেখা আছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটার জাবেদাটা কি লিখব? অবশ্যই আমি একটু আগেই বলেছি যে জাবেদার ছক করেই তারপরে আমাদের জাবেদাটা লিখতে হবে। তাহলে জাবেদার ছক করলাম। এখন দেখো, অনুপার্জিত আয় ছিল, অনুপার্জিত আয় যেহেতু আমাদের এক ধরনের দায়, এটা অবশ্যই ক্রেডিট হবে। তাহলে দেখো, এটার নেচার হচ্ছে ক্রেডিট, কিন্তু যেহেতু এটা উপার্জিত হয়ে গেছে, অনুপার্জিত আয় কিন্তু এখন আর অনুপার্জিত নেই, ওটা শেষ হয়ে গেছে, ওটার কাজ শেষ হয়ে গেছে। তাহলে যখন কোনো দায় হ্রাস পেয়ে যায় সেটাকে আমরা ডেবিট করে দেই। তাহলে দেখো, অনুপার্জিত আয় এটা কমে গেছে, এটা শেষ হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে ডেবিট করে দিলাম। তাহলে অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, এবং যখনই তোমার অনুপার্জিতটা উপার্জিত হয়ে গেছে, অর্থাৎ আয় হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু তোমার সেটা সেবা আয় হয়ে যাবে, বা তুমি সেটা চাইলে আয় হিসাবে লিখতে পারো। তাহলে আমরা লিখলাম সেবা আয় হিসাব ক্রেডিট। যেহেতু আয়ের পরিমাণটা বেড়ে গেল, এই জন্য ক্রেডিট হয়ে গেল, আর অনুপার্জিত আয় অর্থাৎ দায় নামক যে হিসাবটা ছিল সেই হিসাবটা কমে গেল বা হ্রাস পেয়ে গেল, এই জন্য সেটা হয়ে গেল ডেবিট। আশা করছি বুঝতে পেরেছো। আমরা একটু মাথায় রাখবো, অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয়, এবং অগ্রিম আয় সবসময়ই একটা দায়, এই দায়টা এখানে কমে যাচ্ছে। যখনই অনুপার্জিত আয় উপার্জিত হয়ে যাবে তখনই সেটা কমে যাবে, আয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে, দায় কমে যাচ্ছে এবং আয় বেড়ে যাচ্ছে। দায় যেহেতু কমে যাচ্ছে সেজন্য আমরা সেটাকে লিখলাম ডেবিট, এবং যেহেতু আয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে এজন্য আমরা সেটাকে লিখলাম ক্রেডিট। এই হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা এই বিষয়টার জন্য। অনুপার্জিত আয় এই বিষয়টির জন্য সমন্বয় দাখিলাটা হচ্ছে এটা। আমরা অবশ্যই একটা ছক করে তারপর সেটা লেখার চেষ্টা করব, এবং ছক করে লিখলে বিষয়টা আরো সুন্দর হবে এবং নাম্বার কিন্তু অবশ্যই ফুল পাবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 40 নং প্রশ্ন বলা হচ্ছে, জনাব নেহাল 2/10 নিট 30 শর্তে রিফাত স্টোর থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করে 8 দিন পর মূল্য পরিশোধ করেছে। জনাব নেহাল রিফাত স্টোরকে কত টাকা পরিশোধ করেছে? আচ্ছা, আমরা কিন্তু ইতোমধ্যে পূর্বের পর্বতে জেনেছি এই যে 2/10 নিট 30 বলতে কি বোঝানো হয়। যারা পূর্বের পর্বগুলো দেখোনি অবশ্যই আগের পর্বটা অর্থাৎ পর্ব 6 এর আলোচনাটা অবশ্যই দেখে নেবে, তাহলে এই 2/10 নিট 30 এই শর্তটার মানে বলতে কি বোঝানো হয় সেটা বুঝে যাবে। এখন আমরা দেখি যে এই যে শর্তটা দেওয়া হয়েছে এই শর্ত সাপেক্ষে কত টাকা সে পরিশোধ করছে এটা আমরা কিভাবে বের করতে পারি। প্রথমে দেখো, এখানে বলা হয়েছে যে সে টোটাল ক্রয় করেছে 10,000 টাকা, এবং 10,000 টাকা ক্রয় করে 8 দিন পরই সে মূল্যটা পরিশোধ করে দিচ্ছে। এখানে যে শর্তটা বলা ছিল 2/10, তার মানে 10 দিনের মধ্যে যদি তুমি পরিশোধ করো তাহলে 2% বাদটা পাবে।
10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বারটা পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সে 8 দিনের মধ্যেই পরিশোধ করেছে। 8 দিনের মধ্যে যেহেতু পরিশোধ করেছে অবশ্যই সে 2% বারটা পাবে। তাহলে এই 2% বারটার হিসাবটা কিভাবে হবে এখন আমরা সেটা একটু দেখে নেব। এখানে বলা হয়েছে 10,000 টাকা টোটাল মূল্য, মানে 10,000 টাকা সে ক্রয় করেছে, এখন 8 দিনের মধ্যে পরিশোধ করার জন্য সে এখানে 2% বারটা পাবে। তাহলে দেখো 10,000 টাকা ছিল হচ্ছে তার টোটাল মূল্য, এখান থেকে সে 10,000-এর ওপর 2% বারটা পাবে। 10,000-এর ওপর 2% বারটা পাবে। 10,000 হচ্ছে টোটাল মূল্য আর এটা হচ্ছে বারটার পরিমাণ। তাহলে দেখো তাকে কিন্তু বারটাটা বাদ দিয়েই পরিশোধ করতে হবে, বারটা বাদ দিয়ে তারপর টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে 10,000 হচ্ছে টোটাল মূল্য ছিল এবং সে যেহেতু 2% বারটা পাচ্ছে এটা হচ্ছে তার বারটার পরিমাণ। তাহলে দেখো অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে, অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে এই হচ্ছে আমার টোটাল মূল্য 10,000 এবং এইটা হচ্ছে আমার বারটা। তাহলে 10,000 থেকে 200 টাকা যদি আমরা বারটা পাই, 9,800 টাকা আমাকে টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ 9,800 টাকাই আমাকে পরিশোধ করতে হবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছো কিভাবে আমার এই হিসাবটা হবে বা এই শর্তটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এরপর আমরা চলে যাচ্ছি 41 নং প্রশ্ন এবং 41 নং প্রশ্ন কিন্তু আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ গাণিতিক সমস্যা। তাহলে দেখো এখানে বলা হচ্ছে মিস্টার রাকিব সাহেব 2024 সালের ফেব্রুয়ারির 5 তারিখে 15,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 14,000 টাকা প্রদান করা হলো, উক্ত লেনদেনের জাবেদাটি লিখো। আচ্ছা, তার দেখো একটু খেয়াল করো, ফেব্রুয়ারির 5 তারিখে 15,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 14,000 টাকা প্রদান করা হলো, প্রদান করা হলো তার মানে 14,000 টাকা আমরা দিয়েছি। এখন দেখো টাকা টোটাল ছিল, পাওনা টোটাল ছিল হচ্ছে 15,000 টাকা, তার মধ্যে থেকে আমরা 14,000 টাকা প্রদান করেছি। তাহলে এই যে আমরা এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, 15,000 থেকে যদি আমরা 14,000 মাইনাস করি একটা 1,000 টাকার গ্যাপ দেখতে পাচ্ছি। এই 1,000 টাকাই হচ্ছে আমাদের জন্য প্রাপ্ত বারটা, ঠিক আছে? এই 1,000 টাকা আমরা বারটা পেয়েছি, যেহেতু আমরা টাকাটা পরিশোধ করে দিচ্ছি আমরা ডিসকাউন্ট পাবো, টাকা পরিশোধ করলে আমরা ডিসকাউন্ট পাবো, ওই ডিসকাউন্টটাই হচ্ছে প্রাপ্ত বারটা, অর্থাৎ এখানে 1,000 টাকা আমরা বারটা পেয়েছি। তাহলে ব্যাপারটা কি, টোটাল পাওনাদার ছিল 15,000 টাকা, তার মধ্যে আমরা 1,000 টাকা বারটা পেয়েছি, অর্থাৎ প্রাপ্ত বারটা 1,000 টাকা এবং 14,000 টাকা আমরা নগদে পরিশোধ করে দিয়েছি। তাহলে দেখো খুবই ইজি হয়ে গেল কিন্তু বিষয়টা, 15,000 টাকার পাওনাদার ছিল, 14,000 টাকা আমরা নগদে পরিশোধ করে দিয়েছি এবং 1,000 টাকা আমরা বারটা পেয়েছি। এই যে 3টা টাকার অ্যামাউন্ট, এই 3টা টাকার অ্যামাউন্টই তোমার জাবেদাতে দেখাতে হবে। তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে, পাওনাদার হিসাব ডেবিট 15,000 টাকা, যেহেতু পাওনাদার হিসাব ছিল তুমি যখনই টাকা পরিশোধ করে দিবে পাওনাদারটা কমে যাবে, হ্রাস পেয়ে যাবে, আর পাওনাদার সবসময় ক্রেডিট হয়, কমে গেলে সেটা ডেবিট হয়ে যায়। তার মানে পাওনাদার হিসাব ডেবিট 15,000 টাকা। তারপর দেখো তুমি যেহেতু বারটা পেয়েছো, প্রাপ্ত বারটা, তার মানে এটা এক ধরনের আয়, যখনই কোনো আয়ের পরিমাণ বেড়ে যায় তখনই সেটা হয়ে যায় ক্রেডিট। তাহলে দেখো প্রাপ্ত বার্তা নামে যে আয়টা আছে সেই আয়টা বাড়লো, তার মানে হয়ে গেল ক্রেডিট। আবার খেয়াল করো, এই যে 14,000 টাকা তুমি নগদে পরিশোধ করে দিয়েছো, তোমার নগদ টাকার পরিমাণটা কমে যাচ্ছে, নগদ কমে যাওয়ার কারণে নগদান হিসাব হয়ে গেল ক্রেডিট। তাহলে দেখো আমরা জানি ডেবিট আর ক্রেডিট টাকাটা সবসময় সমান সমান থাকে, এখানেও দেখো 15,000, এখানেও দেখো 15,000। অবশ্যই আমরা এমনভাবে জাবেদাটা লিখব যাতে দুইটা টাকার অ্যামাউন্টটা সমান সমান থাকে, এবং যখন দেখবে তোমার জাবেদার মধ্যে দুইটা টাকার অ্যামাউন্ট সমান সমান আছে
বুঝে নিবে যে এখানে আমাদের জাবেদাটা ঠিক আছে। আশা করছি সকলে বুঝতে পেরেছো। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।